This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. গনগনে আঁচ, গল গল করে বেরোচ্ছে লাভা, ছিটকে পড়ছে এদিক ওদিক। মুহূর্তে চাপচাপ কালো লাভা স্রোত জমে যাচ্ছে আশেপাশে। লোকে দেখছে ভিড় করে, লোকে দেখে ভিড় করে, টিকিট কেটে দেখতে যায় অগ্নুৎপাত। আইসল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে জনপ্রিয় ভলক্যানো ট্যুরিজম। জীবন্ত আগ্নেয়গিরি দেখিয়ে 2 পাইস ইনকাম করে বহু দেশ। এবঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন থাকলেও আগ্নেয়গিরি নেই। কিন্তু এই বাংলায় পর্যটন থেকে আয়ের বিকল্প উপায় আছে। সুন্দরবন নয়, দার্জিলিং নয়, দীঘা নয়, মন্দারমণি নয়, বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া, কেঁদুলির মেলা নয়। চোখের সামনে ঠাঁই 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 দেখার সুযোগ এই বাংলার সর্বত্র, যখন তখন। শুধু পর্যটকের কপাল ক্লিক করলেই ট্রিগার হ্যাপি বঙ্গ দেখিয়ে দেবে বাবুমশাই বন্দুকবাজকে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. আজ থেকে বেশ অনেকগুলো বছর আগে, জানেন তো, 2009 হবে, পাকিস্তানের করাচি একটা কাজের সূত্রে গেছিলাম। তো একদিন অনেক রাত্রে কাজ শেষ করে যখন গাড়িতে উঠতে যাব, ড্রাইভার হঠাৎ বললেন, সব গোলি মার দিয়া। আলাম গোলি মার দিয়া? কে মারলো, কোথায় মারলো? তো কিসনে মার দিয়া হোগা, লেকিন মার তো দিয়া। আলাম কেসে সমঝা, কী করে বুঝলে? সে আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখালো ডিকির পেছন দিকটায় একটা বুলেট ঢুকে রয়েছে। দেখছিলাম আর ভাবছিলাম, আর যদি 4 ইঞ্চি ওপরে থাকতো, আর সেই সময় যদি গাড়িতে আমরা বসে থাকতাম, কারণ না কারণ এখানে আর বসে আপনাদের সামনে কথা বলা হতো না হয়তো। আর তারপরে ঘটনাটা আরও ইন্টারেস্টিং, জানেন তো। তার থেকে আর কয়েক বছর পরে, এই ধরুন 2010 দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গাড়িতে যেতে যেতে দেখলাম একটা জায়গা খুব সুন্দর, যেরকম হয়, মানে ট্যুরিস্টদের যেরকম মানসিকতা, কাজ করতে গেলেও কিছু কিছু সময় সে বিদেশে গেলে তো ট্যুরিস্টই হয়ে যেতে হয় না। তো দেখে ওটা তো মনে হলো, বাহ দারুণ তো জায়গাটা, একটা ছবি তোলা তো নিশ্চয়ই দরকার, নাহলে সমাজ কিছুতেই মেনে নেবে না। তা ড্রাইভারকে বলো একটু গাড়িটা থামাও, জাস্ট 2 মিনিট ছবিটা তুলে চলে আসবো। ড্রাইভার বললো কতক্ষণ লাগবে? আলাম কতক্ষণ লাগবে? একটা মিনিট 15 ম্যাক্স, তার বেশি লাগবে নাকি? ড্রাইভার বললো আপনি নামছেন, নামুন, আপনাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব, তারপর 15 মিনিট পরে ফিরে আসবো, আপনি যদি বেঁচে থাকেন আপনাকে তুলে দেবো। বিশ্বাস করুন, এই কথা শোনার পর আর ছবি তোলা হয়নি। তার কয়েকদিন, 7 দিনের মাথায় ওই ডারবানের একটা যখন সিগনালে গাড়ি দাঁড়ালো, অন্য আরেকটা শহর দক্ষিণ আফ্রিকার, তখন ড্রাইভার বলল, গল্প করছে, গল্পর ছলে, এই কদিন আগে জানেন তো এরকম একটা সিগনালে গাড়িটা দাঁড়িয়েছিল, আর আরেকজন এসে হঠাৎ ওই আপনার যে দিকে যে কাঁচটা, ওই কাঁচের ওখান দিয়ে গুলি করে লোকটাকে মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল। বিশ্বাস করুন, তারপরে গাড়িতে যেটুকুনি সময় বসেছিলাম, কি অবস্থা হয়েছিল বুঝতেই পাচ্ছেন। কি তখন বুঝিনি, ওই বলে না, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ শিশির বিন্দু কবিতাটা লিখেছিলেন 1336 সালের 7ই পৌষ। আর এখন সেই সময় ফারাক কত, তখনকার বাংলা আর এখনকার বাংলা? না, একদম এক নয়। তবু মনে হচ্ছিল, জানেন তো, সেই যেটা সুদূর পাকিস্তানে বা দক্ষিণ আফ্রিকায় যা যা দেখে দুঃস্বপ্নে ভুগেছি, তাহলে আমরা নিশ্চয়ই ভালো করে আমাদের চারপাশটায়
তখনকার মতো অন্তত ওই শিশির বিন্দু খুঁজতে যাইনি। এখনকার শিশির বিন্দু যদি খুঁজতে যেতাম, মানে ওই যখন রবীন্দ্রনাথ কবিতাটা লিখেছিলেন তখন বাংলায় শিশিরের শব্দ শোনা যেত, আর এখনকার বাংলায় খালি ঠাঁই 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 গুলির শব্দ শোনা যাচ্ছে। আজ দুপুরে খাতা পেন নিয়ে হিসেব করতে বসেছিলাম, জানেন তো, হিসেব করে দেখলাম বেশ সলিড একটা হিসেব হয়েছে। গত 1 সপ্তাহে মানে 7 দিনে 11টা শ্যুট আউটের ঘটনা ঘটেছে। বিশ্বাস করুন, গোনা শেষ করতে পারেনি, গোনা শেষ হয়নি, সঙ্গে সঙ্গে খবর এলো আরেকটা হয়ে গেছে, গণনাটায় আরেকটা সংখ্যা যোগ হবে। ওই বেলঘড়িয়ার রথতলা মোড়ে নাকি গুলি চলেছে, এবং 1-2 রাউন্ড না, রথতলার মতো ভিড়ে ঠাসা এলাকায় 8খানা গুলি চলেছে। কে জানে, এই যে আপনাদের সঙ্গে যখন কথাবার্তা বলছি কোথাও আবার গুলি টুলি চললো কিনা, দেখুন আবার গিয়ে কে কাকে গুলি করে দিয়েছে। এগুলো না হয় আপাতত ভুলে যান, শুধু ভাবুন গোটা বাংলাটা একটা শুটিং রেঞ্জ, আর আমাদের চারপাশে অজস্র শুটার ঘুরে বেড়াচ্ছে। এবছরটা তো অলিম্পিক ইয়ার, অলিম্পিকে আমরা কিন্তু ইদানিং শুটিং টুটিং থেকে অনেক মেডেল টেডেল পাই আর কি, আর মাসখানেক পরেই প্যারিসে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক। আচ্ছা একটা কথা বলুন তো, এ রাজ্যের এই যে চারপাশে সব বন্দুকবাজেরা ঘুরে বেড়াচ্ছে না, শুটার, এদের অলিম্পিকে পাঠানো যায় না? কয়েকটা বাড়তি মেডেল তো চলেও আসতে পারে। অথবা একটা কাজ করা যেতে পারে, জানেন তো, ওই যেটা শুরুতে দেখালাম, ওই আইসল্যান্ডে লোকজন আগ্নেয়গিরি দেখতে যায়, সেরকম পশ্চিমবঙ্গে তো আমরা শ্যুট আউট দেখানোর ব্যবস্থা করতে পারি, তাই না? বাইরের রাজ্য, বাইরের দেশ থেকে লোকজন এ রাজ্যে আসবে, দেখবে। ভেবে দেখতে পারেন কিন্তু পর্যটন মন্ত্রী, যে হারে গুলি চলছে তাতে অচিরেই কিন্তু শ্যুট আউট ট্যুরিজমটা এখানে জনপ্রিয় হয়ে যেতে পারে, বড় বড় করে সিনেমা হতে পারে, ওই শ্যুট আউট অ্যাট লোখান্ডওয়ালার মতো, শ্যুট আউট অ্যাট বেঙ্গল। আর তা যদি হয় না, তাহলে এ রাজ্যের সিন্ধুকেও ওই বন্দুক থেকে কিছুটা আয়ত হতে পারে, তাতে আর কিছু না হোক 2-4টা প্রাণ টান হয়তো যাবে, কিন্তু বাকি প্রাণগুলোর বাঁচার জন্য কিছু আয়ত হবে। হাহাকার চলছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, অন্য বৃষ্টি আছে, গুলি বৃষ্টি। রোজ গুলি চলছে, একদিন নয়, প্রতিদিন। গত রবিবার একই দিনে রানীগঞ্জ আসানসোলে গুলি চালায় বিহারের ডাকাত দল। সেদিনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে কসবায়। তারপর মঙ্গলবার ডোমজুড়ে সোনার দোকানে গুলি চলে। সব ছাপিয়ে গেল শুক্রবার আর শনিবার। রাত থেকে দুপুরের মধ্যে 4 জায়গায় গুলি চলল। শুক্রবার রাতে বসিরহাটের পিফা বাজারে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। তৃণমূল বিরোধীদের দিকে আঙুল তুলছে। ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনো সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। শুক্রবার রাতেই মালদায় মুদি ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। এখানেও পরস্পরের দিকে আঙুল তুলছে তৃণমূল আর বিজেপি। এক যুবকের জমি তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীরা সেখানে জোর বলপূর্বক সেখানে দখল করছিল এবং প্রতিবাদ করে তাকে গুলি করা হয়। ওখানকার বিধায়ক নিজেদের অন্তর্দ্বন্দ্বের জন্য বিজেপিকে গুলি করছে, মালদার মানুষ সবাই জানে। বাইক ওভারটেকিংয়ের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি ছুটল কলকাতায়। পার্ক স্ট্রিট থানা এলাকায় কিট স্ট্রিট আর মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে 1 লাখ বেগ নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়। গুলি চালায় সোনা ওরফে মোহাম্মদ ফাহিমউদ্দিন। সোনা খাদিম কর্তা অপহরণে অভিযুক্ত গব্বরের এককালের সঙ্গী বলেই জানতে পেরেছে পুলিশ। কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে, এবার পুলিশ এলো কিছুদিন পরে। শনিবার দুপুরের ঘটনা বেলঘড়িয়ার রথতলা মোড়ের। এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে চেপে এসেছিল তারা, গুলি চালিয়ে নিশ্চিন্তে পালিয়েও যায়। ব্যবসায়ী মুখ না খুললেও পুলিশ বলছে তোলার টাকা না দেওয়াতেই গুলি চালানোর ঘটনা। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাইকে করে মারল। তারপরে আর আমি তো এখানে এসে বাবুর এখানে ঢুকে গেলাম ভয়। কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার টেনশন কল, যেটা বলি আমরা, ওনাকে তারপরে কিছু লোকরা কল করেছে। এত গুলি, আইন শৃঙ্খলার এমন দুর্দশা কেন? পুলিশ প্রশাসনের অন্দরে কান পাতলে বেশ কয়েকটা কারণ জানা যাচ্ছে। একটা সময় পুলিশ নিয়মিত ব্লক রেড চালিয়ে অস্ত্র বাজেয়াপ্ত করত। ইদানিংকালে পুলিশের অস্ত্র বাজেয়াপ্ত করার রেওয়াজ নাকি অনেকটাই কম।
ফলে ভোটের সময় ব্যবহৃত না হওয়া অস্ত্র দুষ্কৃতীদের কাছেই রয়ে গিয়েছে। গোয়েন্দাদের বড় ব্যর্থতা, দুষ্কৃতী হামলার খবর আগাম মিলছে না। ভিন রাজ্য থেকে অস্ত্র ঢোকার প্রবণতাতেও রাশ টানা যাচ্ছে না। একটা সময় বিহার পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ হানায় বিহারে একাধিক অস্ত্র কারখানায় তালা পড়ে। তারপর মুঙ্গেরের কারবারিরা বাংলায় এসে অস্ত্র বানানো শুরু করে। বন্দুকের এই কুটির শিল্পের রমরমা কিছুতেই বন্ধ করা যায়নি। তাই যোগানের অভাব নেই, তাই কথায় কথায় গুলি। সাধে কি আর প্রশ্ন উঠছে, বাংলা না মির্জাপুর? গুলির আমি গুলির তুমি, গুলি দিয়ে যায় চেনা। সত্যি কি চেনা যায়? খেয়াল করে দেখুন, রাজনৈতিক কর্মী গুলি খাচ্ছেন, ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চলছে, বাইকে শুধু জাস্ট ওভারটেক করা তাই নিয়ে ঝগড়া, সেই ঝগড়া থেকেও গুলি চলছে। মির্জা গালিব স্ট্রিটে বাইকের ওভারটেক নিয়ে যে গুলিটা চললো, সেখানে যে গুলি চালিয়েছে সেই সনাত দাগী অপরাধী, খাদিমকর্তা অপহরণ মামলায় ওই অভিযুক্তের সঙ্গী, অর্থাৎ আগেও অপরাধ করেছে, আবার সুযোগ পেয়েছে, সামান্যতম সুযোগেই গুলি চালিয়ে দিচ্ছে। আচ্ছা, গুলি ব্যাপারটা তাহলে একদম খোলামকুচি হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে? এমনিতে অবশ্য জিজ্ঞেস করতেই পারে যে গুলি চালাতে আর কী লাগে? সত্যি তো কী আর লাগে, একটা বন্দুক লাগে আর কি বুলেট লাগে? প্রশ্ন তো সেখানেই। এ রাজ্যে এত গুলি টুলি, এত বন্দুক আসছে কোথার থেকে? বন্দুক বা বুলেট কোনোটাই তো মুড়ি মুড়কি নয়, পাড়ার মুদির দোকানে তো কিনতে পাওয়া যায় না, অনলাইন অ্যাপেও তো পাওয়া সম্ভব না যে ঝপ করে অর্ডার করলেন আর টপ করে আপনার বাড়িতে ডেলিভারি দিয়ে চলে গেল। তাহলে হাতে হাতে এত হাতিয়ার আসছে কোথা থেকে? ওই বলছিলাম, একটা সময় ছিল যখন ওই বিহারের মুঙ্গের গোটা দেশকে বেআইনি অস্ত্রশস্ত্র সাপ্লাই করতো। তারপর একটা সময় এলো যখন শোনা গেল যে মুঙ্গেরের অস্ত্র কারবারিরা এ রাজ্যেই চলে আসছে, এখানেই নাকি অস্ত্র বানাচ্ছে আর এখানেই বিক্রি করছে। ভাববেন না এটা অন্য কোনো কারণে হয়েছে, এটার পেছনে একদম অর্থনীতির, একদম ইকোনমিক্সের একদম গোড়ার মডেল রয়েছে। অর্থনীতিতেই আছে, এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা ছিল। মানে যেখানে চাহিদা বেশি সেখানে যোগান বাড়াতে হবে, এটাই তো অর্থনীতি বলে। হ্যাঁ, এবার যদি যোগান বাড়াতে হয়, যদি দাম কমাতে হয় এবং সাপ্লাই বাড়াতে হয়, সবকটা একসঙ্গে করতে হয়, তাহলে যেখানে দরকার সেখানেই মাল বানাতে হবে। তাই মুঙ্গের চলে এসছে বাংলায়। আর শুধুমাত্র সাপ্লাই নয়, মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারবারিরা বাংলায় বসে জমিয়ে বিভিন্ন জায়গায় অস্ত্র তৈরিতে নেমে পড়েছিলেন। বছর 5 আগের কথা এটা। এই হাওড়া ব্রিজের ওপর সেই সময় অস্ত্রশস্ত্র সহ কেরলের 2 দুষ্কৃতী গ্রেফতার হয়। তাদের একজনের নাম ছিল আবু বক্কর সিদ্দিকী। আবু বক্কর বিরাট বড় মাস্তান, ডন। হ্যাঁ, আরেক ডন, মুম্বাইয়ের ডন রবি পূজারীর ঘনিষ্ঠ ছিল সে। এই ধৃতদের জেরা করে বছর 5 আগেই কিন্তু এ রাজ্যের পুলিশ জানতে পেরেছিল তারা কেরল থেকে মুর্শিদাবাদে এসেছিল। কেন এসেছিল জানেন? বেড়াতে না, অস্ত্রের বরাত দিতে। সেই শুরু। তারপর কিন্তু একের পর এক অপারেশনে পুলিশ কর্তারা জানতে পেরেছিলেন মুর্শিদাবাদের ডোমকল, মালদার কালিয়াচক বা বৈষ্ণবনগর, অথবা দক্ষিণ 24 পরগনার মহেশতলা, ক্যানিং বা বারুইপুর, এই সমস্ত জায়গায় রমরমিয়ে চলছে বেআইনি অস্ত্রের কারখানা। নেপথ্যে সেই মুঙ্গের গ্যাং। এবার মুঙ্গেরের স্পেশাল আর্মস যে বাংলাতেই তৈরি হচ্ছে এবং তা এখানেই বিক্রি হচ্ছে, তা 5 বছর আগে জানলেও অস্ত্র কারবারের র্যাকেটটা এতদিনেও ভাঙতে পারলো না কেন পুলিশ? নাকি ভাঙতে চাইলো না? আরও একটা প্রশ্ন, 2022 সালের মার্চ মাসে ওই বীরভূমের বকটুই গ্রামে গণহত্যা হয়। রাতভর সন্ত্রাস চলেছিল, 10 জন মানুষ মারা যান। তারপরেই কিন্তু রাজ্যের সর্বত্র পুলিশকে বোমা অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হলো? তারপরেও এত অস্ত্র থেকে গেল কেন? সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक। मान गए बेटा,
पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন 2 বছর আগে মুখ্যমন্ত্রীর কথা শুনে প্রশাসনিক নির্দেশিকাও কিন্তু জারি করেছিল রাজ্য পুলিশ, কিন্তু তারপর এখন প্রশ্ন তোলার তো সুযোগ পেয়েছি, যখন তখন প্রশ্ন তুলেই ফেলি, বুঝলেন তো। প্রশ্নগুলো যদি ঠাঁই 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 করে ওই প্রশাসনের কানে গিয়ে লাগে, তাহলে তো আখেরে আমার আপনার নিরাপত্তাটাই একটু মজবুত হতে পারে। তাই জানতে চাইছি 2022 সালে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও রাজ্যে সর্বত্রই অস্ত্রের কারবার কেন বন্ধ করা গেল না? কেন বেআইনি বন্দুক বুলেট উদ্ধার করতে পারলো না পুলিশ? কেন অস্ত্রের কারবারি বা দুষ্কৃতীদের গ্রেফতার ছেড়ে নিয়ন্ত্রণ করা গেল না? দেখুন, মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত বছর এ রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে, তাতে শুধু ভাঙড়েই ওই একটা মাত্র জায়গাতেই যেভাবে তৃণমূল আর আইএসএফের সংঘর্ষ হয়েছিল মনে আছে আপনাদের, এবং যেভাবে দুপক্ষ বিপুল পরিমাণ অস্ত্র আর বোমা ব্যবহার করেছিল, আমরা তো আপনাদের রেগুলার দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে, একই খবর রোজ দেখাতাম। কিন্তু সেগুলো এসছিল কেন? কোত্থেকে এসছিল? এই প্রশ্ন তো আমরা তখনও করেছিলাম। এই প্রশ্নগুলো যে মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরও কেন পুলিশ এই সমস্ত বোমা গুলি বন্দুক এগুলোকে বাজেয়াপ্ত করতে পারছে না? বলেছিলাম তো বটে, উত্তর পেয়েছিলাম কি? মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বটে, কার্যকরী হয়েছে কি না খবর পেয়েছিলেন কি? বলেছিলাম সেই সময়, জানেন তো, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে আদৌ কি সক্রিয় ছিল পুলিশ? প্রশ্নটা অসঙ্গত ছিল। আজকে দেখুন 2024-এও সেই একই প্রশ্ন তো করতে হচ্ছে। তাহলে এত নির্দেশ দিয়ে লাভ কি? খারাপ লাগছে না? নির্দেশের নামে নির্দেশ আসে, যাদের নির্দেশ পালন করার কথা তারা ধরে নিয়েছেন আরে ভগবান দুটো কান দিয়েছে কেন, একটা দিয়ে ঢোকাবো আর একটা দিয়ে বার করব। আচ্ছা, এই যে এত গুলি বন্দুক, এগুলো কি লোকসভা ভোটে ব্যবহার করার জন্য মজুত করা ছিল? কোনো কারণে সুযোগ পাওয়া যায়নি। দেখুন, প্রথম 6 দফা মোটামুটি শান্তিপূর্ণই হয়ে গেছিলো আর কি। সেই সময় সুযোগ না পাওয়ায় এখন কি ব্যবহার করা হচ্ছে? সেই আগেকার দিনের জমিদার বাড়ি বা রাজাদের কাহিনীর মধ্যে শুনতাম, বা ইয়েতেও রাজস্থানেও শোনা যেত, জানেন তো, বিভিন্ন রানাদের কথা আর কি। তরোয়াল বার করা হয়েছে, সে তরোয়ালকে রক্ত না খাইয়ে তো খাপে ভরে তুলে রাখা যাবে না, রক্ত খাওয়াতেই হবে। অনেক সময় নিজেদের হাত কেটে নাকি রক্ত খাওয়ানো হতো। এই অস্ত্রশস্ত্রগুলো এরকমই জিনিস, এই যেগুলো হয়তো ওই লোকসভা ভোটে ব্যবহারের জন্য আনা হয়েছিল, সেগুলো হয়তো লোকসভা ভোটে ব্যবহার করা যায়নি। ওই কেন্দ্রীয় বাহিনী ছিল তো, কাশ্মীরের থেকেও তো বেশি আধা সেনা এ রাজ্যে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেও শেষ 2 দফায় যা হওয়ার খানিকটা হয়েছে, কিন্তু সব রকম মানে একদম নিশ্চিন্ত মনে চালিয়ে দেওয়া, হয়তো যে পরিমাণ সাপ্লাই ছিল সেই পরিমাণ ব্যবহার হয়নি। তাই কি ওই সমস্ত যে বিভিন্ন জিনিসগুলো ভোটের সময় কোমরে গোঁজা ছিল, টার্গেটের দিকে তাক করার সুযোগ হয়নি, এখন তুলে রাখার আগে সুযোগ বুঝেই ঠাঁই ঠাঁই ঠাঁই। এই প্রসঙ্গে একটা কথা কিন্তু না বললেই নয়, এই ভোট মেটার পর দেশের 3টে জায়গাতে গুলি চলেছে। বিরাট ব্যাপার কিন্তু, গোটা দেশে প্রথম 3। 1 জম্মু কাশ্মীর, কয়েকদিন আগে রিয়াসিতে জঙ্গিরা হামলা করেছে। 2 মণিপুর, সেখানেও বিরাট গণ্ডগোল, মুখ্যমন্ত্রীর কনভয়ে কদিন আগে হামলা করা হয়েছে। আর 3 আপনার আমার পশ্চিমবঙ্গ। এই 3 রাজ্যেই কিন্তু এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, জানেন তো, কি অদ্ভুত না? কাকতালীয়, কে জানে। ভোট পরবর্তী সন্ত্রাস রোখার জন্য 19শে মার্চ পর্যন্ত রাজ্যে আছে সিআরপিএফ। জম্মু কাশ্মীর আর মণিপুরের সঙ্গে বাংলা তার মধ্যেই টপ 3-তে ঢুকে গেল। আচ্ছা, এরকম একটা পজিশান পেয়ে যাওয়া, টপ 3-তে একটা পজিশান র্যাঙ্ক করা, শাসক তৃণমূল এটাকে কীভাবে দেখছে বলুন তো? মানে এটাও কিন্তু না জানলেই নয়। আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে বারবার করে বলেছেন যে সব আর্মস সিজ করো যাতে না থাকে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে চারিদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে,
আসাম থেকেও আসছে, হ্যাঁ ঝাড়খণ্ড থেকে আসছে। এটা আরো আমাদের পুলিশকে আরো বর্ডারগুলোকে, মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। পুলিশি ব্যর্থতা কিছুটা রয়েছে। ব্যর্থতা না, একটা মানুষের এত বড় পপুলেশন কোথায় হচ্ছে না? একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না। আচ্ছা, একটা এরকম রাজ্য দেখান তো যার বর্ডার নেই। বর্ডার তো থাকবেই, বর্ডারের ওপারে হয় রাজ্য থাকবে অথবা অন্য কোনো দেশ থাকবে, এর বাইরে তো কিছু হবে না। তবে আরেকটা কথাও এবারে বুঝতে পেরেছি, জানেন তো, না বোঝা বিষয়গুলোর সঙ্গে বোঝা বিষয়গুলো জড়িয়ে থাকে, তো সেটা বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছি যে মুখ্যমন্ত্রী বলার পরেও পুলিশ কেন সব বুলেট বা বন্দুক উদ্ধার করতে পারছে না। একে তো ওই শুনলেন বিহার, ঝাড়খণ্ড, অসম এতগুলো জায়গার থেকে বেআইনি অস্ত্রশস্ত্র আসছে বলে বললেন ফিরহাদ হাকিম। তারপর আমাদের রাজ্যের এত জনসংখ্যা, এত লোকজন, রাস্তাঘাটে সবসময় ভিড়, ফলে পুলিশের পক্ষে সবসময় নজরদারি করা সম্ভব হচ্ছে না। একদম জলের মতো করে ব্যাপারটা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন তিনি, মন্ত্রীমশাই। এবার বুঝিয়ে যখন দিলেন তখন কিন্তু মাথাটা একদম পরিষ্কার হয়ে আরও কতগুলো প্রশ্ন ঘুরঘুর করতে এসে শুরু করে দিল, বুঝলেন তো? বুঝতে পারলাম যে আমরা যে প্রশ্নগুলো তুলেছি সেগুলো 100% ঠিক। তার মানে মন্ত্রীমশাইও সার্টিফাই করে দিলেন পুলিশের পক্ষে তল্লাশি অভিযান ঠিকঠাকভাবে চালানো সম্ভব হচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে পুলিশ ব্যর্থ, পারেনি। এত লোক, এত বর্ডার রয়েছে, বর্ডারের পর রাজ্য রয়েছে, আটকাবে কি করে? মানে আটকানোর উপায় নেই মানেই তো পুলিশ ঠুটো। এবার পুলিশের গোয়েন্দা বিভাগের কাছেও নিশ্চয়ই কোনো টিপস আসছে না, ফলে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি বন্ধ হওয়াটা জাস্ট দিবা স্বপ্ন, কোনো চান্স নেই। শুনে ফেললেন তো, আমাদের এখানে লোক সংখ্যা কমবে না, আমাদের রাজ্যটা ছোট হবে না, আমাদের চারপাশে যে রাজ্যগুলো রয়েছে প্রতিবেশী তাদের চেঞ্জ করে দেওয়া যাবে না, তাহলে যা আমাদের ভবিতব্য তাই থাকবে। ওই শুনলেন ঠাঁই ঠাঁই ঠাঁই। 1978 সালে প্ল্যানেট অফ দ্য এপস নামে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, মনে পড়ছে, জানেন তো? সেই সিনেমায় একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, মানুষ নাকি একদিন আবার অসভ্য হয়ে যাবে। আর দুনিয়া জুড়ে কারা রাজত্ব করবে জানেন? বানরেরা। এবার বানরের কথা তো বলতে পারবো না, কবে তারা রাজত্ব করবে সেটার জন্য আমরা দেখে যেতে পারবো কিনা সেটা ঠিক জানি না। তবে যা চলছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এ রাজ্যে আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন সব কিছুই একদিন কোথাও গিয়ে অন্ধকারে চলে যাবে। চোখের সামনে শুধু দিনের আলোয় দাপাদাপি করে বেড়াবে বন্দুক হাতে কিছু দুষ্কৃতী। তারা সোনার দোকানে ডাকাতি করবে, রাস্তার সিগনালে গাড়ি থামিয়ে গুলি করবে, যখন ইচ্ছে যাকে ইচ্ছে গুলি করবে। দেবে কি বলছি, অলরেডি তো এগুলো আমাদের রাজ্যে হচ্ছে। এই যে মাইকেল মধুসূদন, তিনি 200 বছর আগে একটা প্রহসন লিখেছিলেন, একেই কি বলে সভ্যতা। কি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন ভাবুন তো। তবে আজ যদি বেঁচে থাকতেন না মাইকেল মধুসূদন দত্ত, আমি শিওর এরকম প্রহসন লিখতে লিখতে তার কলমের কালি ফুরিয়ে যেত, কিন্তু সভ্যতার কুল কিনারা খুঁজে পেতেন কিনা সন্দেহ। আচ্ছা, বাংলার এই হাল হলো কি করে বলুন তো? দিল্লি দখলের ভোট তো কিছুদিন আগে মিটে গেছে। বাংলা থেকে সবাই তো দিল্লি যেতে চেয়েছিলেন, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সব দলের তো লক্ষ্য ছিল দিল্লি যাওয়া, দিল্লি চলো। একটা রাব চারপাশে শোনা যাচ্ছিল। এবার নেতারা দিল্লির দিকে এতটাই রাজ্যটাকে এগিয়ে দিলেন যে রাজ্যটা কি এক যুগ আগের উত্তরপ্রদেশ আর বিহার হয়ে গেল। উত্তরপ্রদেশে কিন্তু এই যোগী আদিত্যনাথের সরকার আসার আগে খুলে আম গুন্ডাগিরি চলতো, কিন্তু যোগী এসে এসব অনেক সামলে দিয়েছেন। গ্যাংস্টারদের জেল নয়তো এনকাউন্টার, একদম ওনার সোজা থিওরি। এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই
উত্তরপ্রদেশের শান্তিও অনেকটাই ফিরেছে, বাহুবলী রাজনীতিটা বন্ধ হয়েছে। আর বিহারে অস্ত্রের কারবার বন্ধে পুলিশ লাগাতার অভিযান করে ওখান থেকে কিন্তু অস্ত্রের কারবারিদের মানে বেঁচে থাকাটা সমস্যা করে দিয়েছে। তাই কি দুষ্কৃতী আর অস্ত্র কারবারিরা এখন ওই বাংলামুখী? ফিরহাদ হাকিমের সম্ভবত খেয়াল নেই, জানেন, যে পুলিশ দুষ্কৃতীদের শায়েস্তা করতে না পারলে, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারলে দায়টা কার ওপর গিয়ে বর্তায়? দায় তো বর্তায় পুলিশ মন্ত্রীর ঘাড়ে গিয়ে। আর বাংলার পুলিশ মন্ত্রী তো ফিরহাদ হাকিমের সুপ্রিম কমান্ডার। তাহলে কি দাঁড়ালো? পুলিশের ঢাল হয়ে দাঁড়াতে গিয়ে ফিরহাদ হাকিম কি পুলিশ মন্ত্রী মানে তৃণমূল নেত্রীকেই ঢালহীনভাবে বিরোধীদের প্রশ্নের মুখে ফেলে দিলেন। যে 8 জন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে, আমার মনে হচ্ছে সেই 90-এর দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌড়াতে একটা এক্সটর্শন র্যাকেট ছিল, অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল, যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনার প্রাণহানি হতে পারে। ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো। সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। আইন শৃঙ্খলা, সুন্দর আইন শৃঙ্খলা, কিছু দুষ্কৃতী, কিছু কাণ্ড কারখানা যারা করে, আগের থেকে সব অনেক কমে গেছে। রাজ্য থেকে এসে এখানে এসে ডাকাতি করছে, অন্য রাজ্যে অস্ত্র ট্রেনিং ক্যাম্প চলছে, সেখান থেকে আচমকা এসে এসব করে আবার অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সব ব্যাপারে তো আর রাজনীতি জড়িত থাকে না। এটা একটা সমাজে বহু সময় প্রচুর ভালো ঘটনা ঘটে, আবার দু একটা চূড়ান্ত অবাঞ্ছিত খারাপ ঘটনা ঘটে। আমরা সেগুলো কমানোর চেষ্টা করি। যদি কোনো খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা, বাজে ঘটনা ঘটে থাকে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিচ্ছে। একটা প্রকল্প করেছিলেন না দুয়ারে সরকার, তার সঙ্গে সঙ্গে একটা দুয়ারে গুলি, দুয়ারে বন্দুক, দুয়ারে বোমা প্রকল্পও চালু করেছে, যেটা হয়তো ওরা প্রচার করেননি। নির্বাচনের আগে আমরা দেখেছি বোমা বাঁধতে গিয়ে হাত উড়েছে মানুষের, বোমা বাঁধতে গিয়ে ঘর উড়ে গেছে। এই যে একটা গোটা প্রজন্মকে দুষ্কৃতি বানাচ্ছেন, তো তাদের হাতে আপনি যদি পড়াশোনা বইপত্র সরঞ্জাম তুলে দেন, তাহলে তারা পড়াশোনা করবে। তাদের হাতে যদি বন্দুক তুলে দেন, বোমা তুলে দেন, তারা বোমা চালাবে, বন্দুক চালাবে। এই ভয়টাই আমরা বারবার পেয়েছিলাম। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। রাজনৈতিক নেতাদের সাথে না কথা বলার একটা সুবিধা আছে, তারা অবাধ বিচরণ করেন এই বিভিন্ন আমাদের পড়ার বইয়ের বিভিন্ন সাবজেক্টের মধ্যে। জানেন তো, কুণাল ঘোষ ভূগোল থেকে শুরু করলেন, শেষ করলেন সমাজতত্ত্বে। এবার পশ্চিমবঙ্গের এক পাশে বাংলাদেশের সীমান্ত, আর 3 দিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর অসমের সীমানা। কুণাল ঘোষ বলছেন বাইরের রাজ্য থেকে দুষ্কৃতীরা আসছে, গুলি করছে, চলে যাচ্ছে। এবার দেখুন যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, অবিজেপি শাসিত রাজ্যও রয়েছে। ঝাড়খণ্ডে সেখানে তো আবার যারা রাজত্ব করছে তারা ওই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। কি মুশকিল ভাবুন তো, এনডিএ হোক বা ইন্ডিয়া জোট, সবাই একই ট্রেনিং দিচ্ছে, সব ওখান থেকে সব ট্রেনিং নিচ্ছে আর হাত মক্স করছে আমাদের রাজ্যে এসে। কি মুশকিলের ব্যাপার, গুলি করছে, চলে যাচ্ছে। মানে কুণাল ঘোষ কি স্বীকার করে নিলেন এ রাজ্যের পুলিশ ভিন রাজ্যের দুষ্কৃতীদের একদম ওপেন পারমিট দিয়ে রেখে দিয়েছে, ছাড়পত্র, এ রাজ্যে এসো, যা খুশি করো আর পালিয়ে যাও, কিচ্ছু বলা হবে না। হ্যাঁ, আসলে সবসময় কিছু একটা কেউ শিখলে তাকে তো হাতে কলমে প্র্যাকটিক্যালটা খুব দরকার, থিওরিটিক্যালে শুধু চলে না। তো সেই জায়গাটা প্র্যাকটিক্যাল করার জায়গা হচ্ছে কোথায় না আমাদের বাংলা। এই সমাজে যেরকম অনেক ভালো ঘটনা ঘটে, তেমন খারাপ ঘটনাও বেশ কিছু ঘটে, ঠিক বলেছেন। কিন্তু খারাপ কাজগুলো যাতে না হয় সেজন্যেই তো পুলিশ প্রশাসন, আইন, আদালত এগুলো রয়েছে। কুণাল ঘোষ কি এগুলোর কথা ভুলে গেছেন? আর সব কিছু থাকতেও যদি খারাপ ঘটনাগুলো ঘটতেই থাকে, তাহলে তো এই প্রতিষ্ঠানগুলোর এই যারা এই সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের থাকার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে যায়। প্রশ্ন আরও একটা কারণে কিন্তু উঠছে, জানেন তো, এ রাজ্যের যা রাজনৈতিক সংস্কৃতি, তাতে দুষ্কৃতীদের সবুজ সংকেত সব দলই কিন্তু ক্ষেত্র বিশেষে দিয়ে দেয়। ব্যালটে যারা ক্ষমতা পান তারা ক্ষমতা দখলের পর সে ক্ষমতাটাকে এত ভালোবেসে ফেলেন না, সে ক্ষমতাটাকে ধরে রাখতে বুলেটের ওপর নির্ভরশীল হয়ে ওঠেন।
বুলেটের ওপর এত বেশি তাদের ভক্তি শ্রদ্ধা বেড়ে যায় এবং এত বেশি যারা তাদের ভোট দিয়ে এখানে ক্ষমতায় বসিয়েছেন, কিছু কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন, তাদের ওপর ভরসা কমে যায়। তার জন্য ওই বাংলায় ভোট মেটে কিন্তু সন্ত্রাস মেটে না। এবং তাই আরও কিছু কথা থেকেই যায়, যে কথাগুলো আছে না 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 বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, রাজ্যের 29টা আসনে জেতা হয়ে গেছে, মানে ভোটারের ভক্তি পেয়ে গেছে তৃণমূল, মানতে হবে তো। এবার দুটো জিনিস থাকে আমাদের চালনা করার জন্য এই নেতাদের কাছে, ভয় আর ভক্তি, দুটো অস্ত্র বা দুটো থিওরি বলতে পারেন আর কি। এবার এই দুটো ফর্মুলার মধ্যে ভক্তি পর্ব শেষ। ভক্তিমূলক গান আমরা সবাই গেয়ে ফেলেছি, যার যেখানে জেতার তারা জিতে গেছেন। এবার ভক্তির যদি ঘোড়া শেষ হয়ে গিয়ে থাকে, তারপরেও তো আমাদের দাপটে রাখার ঘোড়াটা সেটা পূর্ণ থাকার দরকার, নাহলে তো আবার কে কোথায় ছিটকে বেরিয়ে যাবে, উল্টোপাল্টা করবে, মেনে নেওয়া যায় নাকি? সুতরাং ভক্তি আদায়ের পর এবার কি ভয় দেখানোর পালা। যত ভয় তত আবার এপাশে ভক্তি বাড়বে, এই ভয় আর ভক্তির খেলা চলবে। দেখুন, ভোটে জেতার পর নেতারা ভিক্টরি সাইন দেখান, মনে আছে তো? ভি ফর ভোট, ভি ফর ভিক্টরি। আরও একটা জিনিস আছে, ভি ফর ভায়োলেন্স, হিংসা। আর ভায়োলেন্স যত জোরদার হবে ততই বাড়বে ভয়। সেই নকশাল আমল থেকে শুরু, বাম আমল হয়েছে, এবার তৃণমূল জমানা। এবং মনে হচ্ছে যেন ওই ব্যাটন যেরকমভাবে একজন আরেকজনের হাতে দিয়ে দেন না, রিলেরও দৌড়ে দেখবেন, একজন দৌড়ে এসে আরেকজনের হাতে ব্যাটন দিলেন, তিনি দৌড়তে থেকে আরেকজনকে দিলেন, ব্যাটনটা ঠিক একই রকম থাকে, একটাই ব্যাটন। এখানেও সেরকম বাম আমল হয়ে তৃণমূল। এবার বিরোধী দলের কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানোর রেওয়াজটা কিন্তু এইরকমভাবেই একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। সব কিছুর পেছনেই তো একটাই কারণ, ওই ঠাঁই ঠাঁই শব্দ বা সাদা থান, উদ্দেশ্য তো একটাই, ভয় দেখানো। বাম আমলে কংগ্রেসকে ভোট দেওয়ায় হাওড়ায় 2 ভোটারের হাত কবজির থেকে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল। আর তৃণমূল ক্ষমতায় এসে তারা তো বলেছিল বদলের পথে হাঁটবে, বদলা নয়। অনেক সময় তো আকার বদলে গেছে, তাই বদলটা বদলা হয়ে গেছে, জাস্ট একটা আকার জুড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের সেই রেজলিউশন মানে শপথটাও বদলে গেছে। বিজেপি নেতারা বলছেন বিভিন্ন জেলায় তাদের কর্মীদের ওপর অত্যাচার চলছে। অত্যাচারের মাত্রা কীরকম জানেন? যে অভিযোগগুলো শুনছি, সিরিয়াসলি বলছি, মনে প্রাণে চাই সেগুলো অভিযোগই থাকুক, বাস্তবে যেন সেগুলো না ঘটে থাকে। কারণ যদি ঘটে থাকে নিজেদের ওপর খুব খারাপ লাগবে। কোথায় আছি আমরা? কোচবিহারে নাকি বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাঠি পড়েছে, অভিযোগ বিজেপির। কারা হামলাকারী? তাদের অভিযোগ তৃণমূলের লোকেরা। আবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি নেতা স্ত্রীকে নাকি পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ বিজেপির, টার্গেট তৃণমূল। আগে তো ঠিক এরকমই হতো। এবার এই পার্টির নামগুলোকে ভুলে জানতো, শাসক দল আর বিরোধী, একই অভিযোগ তো আগেও শোনা যেত। তখন হয়তো বিরোধীদের নাম তৃণমূল ছিল বা কংগ্রেস ছিল, শাসকের নাম হয়তো বাম ছিল, বা তারও আগে চলে গেলে তখন হয়তো শাসক কংগ্রেস ছিল। যারা অভিযোগকারী
তারা বিরোধী, তারা হয়তো বাম ছিল, তো অভিযোগগুলো একই রকম তো ছিল। তাহলে বদলানোটা কি? শাসক দল বলে যাকে সন্ত্রাস বলা হচ্ছে তা নাকি মোটেও সন্ত্রাস নয়, এটা কখনো বিরোধীদের অন্তর্কলহ, আবার কখনো নাকি জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। বাড়ির বড়রা যেরকম ছোটদের ভুলটুল হলে শাসন টাসন করে, অনেকটা সেরকম এই কথাগুলো, এই ধরনের শাসনের কথা, এই স্বতঃস্ফূর্ততা, এগুলো তো অতীতেও শোনা যেত। কিছুই বদলায়নি, কিছুই বদলায় না অ্যাকচুয়ালি। কারণ রাজনীতিতে যেই সংখ্যাধিক্য পায় সেই সংখ্যালঘুদের ধমকে চমকে চুপ করিয়ে দিতে চায়। তাই রাজ্যে শাসক বদলায় আর বিরোধীরা তাদের অভিযোগ বদলায় না। বিরোধী সমর্থককে ধর্ষণের চেষ্টা, বিরোধী কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, অপহরণ, বোমাবাজি, অভিযোগগুলো লিখে রাখতে পারেন। ওগুলো আরও আগামী বহু বছর ধরে আমরা শুনতে পাবো। শুধু হয়তো শাসক বিরোধী অদল বদল হতেও পারে, নাও হতে পারে, কি আসে যায় তাতে? অভিযোগগুলো তো একই থাকবে। 1 জুন ছিল শেষ দফার ভোট, 4 জুন রেজাল্ট আউট। তারপর 11 দিন পার, কেন্দ্রে সরকার গঠন হয়ে গেছে। কিন্তু বাংলায় ভোট পরবর্তী অশান্তি চলছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কোথাও বিরোধীরা, কোথাও আবার আক্রান্ত শাসক দল। ভোটের পর থেকে বারবার হিংসায় তপ্ত দিনহাটা। শুক্রবার 2 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। পেটের বাচ্চা 6 মাসের, আমি বিজেপি করি তার জন্য। কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেই বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ থেকে জগদীশ বর্মা বসুনিয়া। কেউ যদি আমাকে একটা চর করতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ সবদিন তৈরি থাকতে হবে। তৃণমূল নেতাদের এমন মন্তব্যেই কি হাত তোলার সাহস পাচ্ছেন দলের কর্মীরা? এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা নিজেদেরকে প্রচারে নিয়ে আসার জন্য নিজেদের বাড়িতে নিজেরা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে। বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরে এগরার অস্তিচকে তুমুল উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের। চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে দিকে একটা লাথি মারলো, তোই পেটে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব। আমরা বিজেপি দল করি। তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি, তো তোকে এখানেই রেপ করব। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও ভোট পরবর্তী অশান্তি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আক্রান্ত আইএনটিটিইউসির অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নান। ঘর 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের হুমকির অভিযোগ মথুরাপুরের কাশীনগরে। অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী। হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাশীনগর পঞ্চায়েত অফিসে দলীয় পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতার। পঞ্চায়েত আমাদের, বিজেপির মেম্বার উল্লেখ খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো। ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। অশান্তি ঠেকাতেই বাংলায় এখনো রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরও ছবিটা যে কে সেই। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। দেখলেন তো, নেতা, সাংসদ, তার থেকে সাধারণ কর্মী, একদম নিচুতলার কর্মী, সবার মেজাজ কিন্তু একদম সপ্তমে বাঁধা। তাই জন্যই কি এই রকম অবস্থা হচ্ছে চারপাশে। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, কিন্তু সবার মেজাজ যদি এরকম সপ্তমে থাকে তাহলে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল কাল রাজ্যে এসে কিন্তু বাধার মুখে পড়তে পারে, কালো পতাকা দেখতে পারে, গো ব্যাক স্লোগান শুনতে পারে, এমনকি আরও কিছু হতে পারে। কিন্তু খবরগুলো আমাদের কাছে খুব নতুন লাগবে না, জানেন তো। একই খবর তো বছরের পর বছর করছি, করতে করতে আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে। আর আপনাদেরও নিশ্চয়ই দেখতে দেখতে পুরো ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে। তবে হ্যাঁ,
আমরাও এখন আগাম কিছু কিছু জিনিস আন্দাজ করতে পারি, কিন্তু বিশ্বাস করুন যেভাবে ভোট পরবর্তী হিংসাটা বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে, তাতে কিন্তু আশঙ্কা হচ্ছে এই কেন্দ্রীয় দল তারা এসে না আরও বড় বিপত্তির মুখে পড়ে। 2021-এ ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল, তারা আক্রান্ত হয়েছিল। এক পর্যবেক্ষকের মূল্যায়নে লেখা ছিল কি জানেন? বাংলায় আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। সমস্যাটা হচ্ছে দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হলেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগে। আইন শৃঙ্খলা তো রাজ্যের অধিকার, এই বলে সংবিধানের পাঠ পড়ানো হয়, কিন্তু ভোট পরবর্তী হিংসা সেটা সামলানো তো রাজ্যের অধিকার, রাজ্যের দায়িত্ব। এই কর্তব্যটা যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তখন জবাব আসে দুটো। প্রথম জবাব, ভোট পরবর্তী কোনো হিংসাই হয়নি, আর যদি হয়ে থাকে সেটা বিরোধীদের অন্তর্কলহ। আর দ্বিতীয় জবাব, আরে রাজ্যে তো এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, হাইকোর্টের নির্দেশেই রয়েছে, বাহিনী করছে এটা কি? এটা ঠিক প্রশ্ন, বাহিনী করছে এটা কি? আচ্ছা, ভোট মেটার পরে এই বাহিনীকে রাস্তায় দেখেছেন? কেউ দেখেছেন? দেখেননি, কারণ রেজাল্ট বেরোনোর পরেই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ভার আবার রাজ্যের হাতে ফিরে এসছে। তার মানে কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার দায়ও কিন্তু এখন রাজ্যের প্রশাসনের ওপরেই বর্তায়, কারণ তারা যতক্ষণ না বলছে কেন্দ্রীয় বাহিনী না কোথাও যেতে পারে, না কোনো ব্যবস্থা নিতে পারে। কিন্তু দায় নেওয়ার মানসিকতাই যদি থাকতো তাহলে বিরোধী দলের ভোটারদেরও তো শাসক দল এ রাজ্যের মানুষ হিসেবেই গণ্য করত। তা তো হচ্ছে না। যা হচ্ছে শুধু একটাই জিনিস, ভোট পরবর্তী হিংসা। আগে বাংলায় বর্ষার পরে ম্যালেরিয়া, ডায়রিয়া এই সমস্ত হতো, এখন বর্ষায় ডেঙ্গি হয়, বসন্তে পক্স হয়, আর ভোটের পর হিংসা হয়। এগুলো সব কিছুই আমাদের মানিয়ে নিতে হবে। উত্তরবঙ্গের কুচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা, আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না, এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াক ওভার পেয়ে যায়। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূলের কেউ মারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, এত সাফল্যের পর আরও উদার হতে হবে। বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তার চেয়ে বড় কথা, অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন তো, বড় নেতাদের মধ্যেই প্রকাশ্যে বিবৃতি নিয়ে লড়াই চলছে, সেটাই নিচে পার্কুলেট করছে, এবং তাদের যেখানে যেখানে দু চারটে লোক আছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি চলছে, অকারণে তৃণমূলকে পাপের ভাগিদারি করতে চাইছে, পুরোটাই ওদের ভেতরের গোষ্ঠীবাজি। আমরা কি খুব একটা অবাক হচ্ছি? 2021-এ তো এই একই জিনিস আমরা দেখেছি, এবং তখন আমরা এটাও দেখেছি যে মমতা ব্যানার্জি বলেছিলেন কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না, অনেক মানুষের অত্যাচার হয়েছে, 10,000 মানুষ পলাতক, হাজার হাজার মহিলার ধর্ষণ, শ্লীলতাহানি, তখনও তো একই ঘটনা হয়েছে, আবার তার রেপিটেশন হচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে এখন মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুনলেন তো, সোজা কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছে নমনীয় হতে, বিনয়ী হতে, সহনশীল হতে, কোথাও কোনো হিংসে যাতে না হয় সেদিকে তারা সতর্ক করে দিয়েছেন। একদম ঠিক করেছে, কিন্তু প্রশ্ন তো সেখানেই, দুশ্চিন্তাও সেখানে। দেখুন, তারাই তো দণ্ডমুণ্ডের কর্তা, তারাই রাজ্যের সব কিছু, শাসক দলের তারা হচ্ছেন শীর্ষ নেতৃত্ব, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি তো রাজ্যের অভিভাবক। তার কথা কি তাহলে নিচের তলার লোকজন শুনছে না? তাহলে তো ভারী বিপদ আমাদের। কার কাছে আপনি বলবেন, কাকে নালিশ জানাবেন? হেডমাস্টার মশাইয়ের কথাই যদি বাকি সব স্যারেরা না শোনেন, ছাত্রছাত্রীরা না শোনেন, তাহলে স্কুলের কি অবস্থা হবে ভাবতে পারছেন? আমাদের তো সেই অবস্থা। এখন এই খবর নিতে বাইরের থেকে লোকজন এলে
তাতেই বা কী লাভ? খবর নিয়ে চলে যাবেন, খবর করতে এসে খবর নিতে এসে তারা নিজেরা হয়তো খবরও হয়ে যেতে পারেন, কিন্তু যাদের খবর নিতে তারা এসছেন এই খবরাখবরে তাদের কি লাভ হবে? এই তো সাম্প্রতিককালে আপনি খেয়াল করে দেখুন, সাম্প্রতিক অতীতে কতগুলো কমিশন এসছে বাইরের থেকে, বিভিন্ন ধরনের মানবাধিকার কমিশন, শিশু অধিকার রক্ষা কমিশন, অমুক তমুক, গুচ্ছখানে। কিছু লাভ হয়েছে? একটা কাজের কাজ হয়েছে? দেখুন, শুধুই যদি খবর নেওয়ার হয় তাহলে তার জন্য তো তাদের কষ্ট করে এরকম দল বল নিয়ে আসার দরকার হয়নি। এ রাজ্যের নেতারা তো রয়েছেন, তারাই তো খবর নিতে পারেন, তারাই খবরটা কেন্দ্রে পৌঁছেও দিতে পারেন। এই তো সুকান্ত মজুমদার কালকে জয়নগরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী আজ কোচবিহারে গিয়েছিলেন ওই ভোট পরবর্তী হিংসার শিকারদের সাথে কথা বলতেন। আগামীকাল আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে যাবেন শুভেন্দু অধিকারী। সুতরাং খবরগুলো তো উঠছে, লোকের কাছে হয়তো পৌঁছচ্ছে, কাজের কাজ সেটা কবে হবে বলুন তো? বলতেছে 100 দিনের যে কাজগুলো টাকা দিয়েছে রিটার্ন করতে হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিটা করি। পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আছি, আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, তারপর বলে কি যে যদি তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হয়েছে যতটুকু, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে, তার জন্য বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে পরে তোমাদের অবস্থা খুব খারাপ করবো। আমার বাবাকে রাস্তায় ধরে পিঠাইছে ওরা। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই, যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। কোচবিহারে গেছেন কলকাতা তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন, কুণাল ঘোষ তুলে দিয়েছেন। ঠিক কলকাতায় বিজেপির পর্যালোচনা বৈঠক চলছে, কেন এই লোকসভা ভোটে তারা যেটা ভেবেছিলেন সেখানে পৌঁছতে পারলেন না সে নিয়ে কাটাছেঁড়া হবে, বা উপনির্বাচনের প্রার্থী নিয়ে কথাবার্তা হবে। গুরুত্বপূর্ণ বৈঠক নিঃসন্দেহে। সেসব ছেড়ে শুভেন্দু অধিকারী কোচবিহারে ছুটলেন কেন? তার উপর ভোটের ফল বেরোনোর পর থেকেই শুভেন্দু যেভাবে চুপ মেরে গেছেন, তাতে তো অস্বাভাবিক কিছু দেখলে কোথাও গিয়ে মনে হবেই, চোখে পড়বেই। এবার শুভেন্দু যদিও জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বেই তিনি এবং নিশীথ প্রামাণিক তারা ওই বিজেপি কর্মীদের পাশে রয়েছেন। রাজ্যে বিজেপির কোর কমিটির সদস্য সংখ্যা 18, বাকি 16 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল আর মঙ্গল পাণ্ডের সাথে ওই বৈঠকে বসে হারের কারণ খুঁজবেন। এতজন আছেন, ঠিক কারণ খুঁজে নেবেন। দেখুন, খোঁজা হয়েওছে, বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী সইও করে দেবেন। আজ বা কাল সকালে শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরে আসছেন। এবার সঙ্গে কারা থাকবেন? সঙ্গে থাকবেন কোচবিহারে ওই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রাজ্যপাল কাল শুভেন্দুকে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কিন্তু শুভেন্দু এবার রাজভবনে ঢুকতে পারবেন কি? আগের দিন তো 144 ধারা রয়েছে, এই যুক্তিতে শুভেন্দুকে পুলিশ আটকে দিয়েছিল, রাজভবনে ঢুকতেই দেয়নি। রাজ্যপাল তা নিয়ে রাজ্য সরকারের কাছে কৈফিয়ত তলব করেছেন, কড়া চিঠি দিয়েছেন। এটা তো করেই চলেছেন তিনি, তাতে এখন পর্যন্ত তারা এত চিঠি, এত কৈফিয়ত তলবে রাজ্য সরকার খুব বেশি পাত্তা দিয়েছে বলেও তো আমরা দেখিনি আর কি। এবার ভেবে দেখুন পরিস্থিতিটা, রাজ্যের সাংবিধানিক অভিভাবক তিনি রাজ্যের বিরোধী দল নেতাকে দেখা করতে ডাকছেন, অথচ রাজ্য পুলিশ দেখা করতে দিচ্ছে না। রাজ্যপাল কি রাজভবনে বন্দী রয়েছেন? এটা তো সবারই মাথার মধ্যে আসবে আর কি, এই ধরনের কোনো বিষয়।
কিন্তু এটাও ঠিক, এরপর রাজ্যপাল রাজভবনের সব নিরাপত্তারক্ষীকে বদলে ফেলার কথা বলেছেন। মানে যারা রয়েছেন তারা কোথাও গিয়ে তার কথা শুনছেন না, বা অন্য কারুর কথা শুনে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, এমন ঢাল যাতে তার কাছে কেউ পৌঁছতে না পারে। দেওয়াল, তাহলে তো ঢাল বলা যাবে না, দেওয়াল বলতে হবে। এই দেওয়ালটাকে এখন ভাঙতে চাইছেন রাজ্যপাল। আরও একটা তিনি নির্দেশ দিয়েছেন, সেটা রাজভবনের কর্মীদের। বলেছেন যতদিন পর্যন্ত তিনি আক্রান্তদের সাথে দেখা করতে না পারছেন ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীকেও যেন তার সঙ্গে দেখা করতে না দেওয়া হয়। ভাবুন তো, এই কর্মীদের অবস্থাটা একবার ভেবে দেখুন। স্যান্ডউইচ বললেও তো খুব কম বলা হয়। ভাবুন তো একবার, যে মুখ্যমন্ত্রী ধরুন রাজভবনে গিয়ে হাজির হলেন, দেখা করবেন রাজ্যপালের সাথে, ওই কর্মীরা কি করবেন বলুন তো? সামনে এরকম করে হাত দিয়ে আটকে দাঁড়াবেন, বলবেন দেখা হবে না? একদিকে শুভেন্দুকে পুলিশ আটকে দিলে শুভেন্দু ঢুকবেন কি করে তাই নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা, আর ওদিকে এখন নতুন একটা প্রসঙ্গ তুলে দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে এখন আটকাবেন কি করে সেটা কর্মীদের ভাবতে হবে, যদি মুখ্যমন্ত্রী কোনো কারণে যেতে চান। এটা অবশ্য বুঝেছেন শুভেন্দু, জানেন তো, হয়তো তাই শুভেন্দু শটান কলকাতা পুলিশ কমিশনারকেই চিঠি লিখে বসেছেন 19 জুন থেকে 5 দিন, 5 দিন রাজভবনের সামনে ধর্ণা দিতে চাই, অনুমতি দাও। দেখুন 100 দিনের কাজের বকেয়ার দাবিতে ওখানেই ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার একই অনুমতি চাইছেন শুভেন্দু। কলকাতা পুলিশ, তাদের কি অবস্থা ভাবুন তো। অনুমতি দিলে বিপদ, না দিলেও বিপদ। অনুমতি দিয়ে দিলে না হয় তাদের এটা শুনতে হবে যে তাহলে আগের দিন আটকেছিলেন কেন, কিন্তু যদি অনুমতি না দেয়, যার সম্ভাবনা বেশি, তাহলে তো আবার শুভেন্দু অধিকারী হাইকোর্টে চলে যাবে। তখন কলকাতা পুলিশের ডাক পড়বে, সেখানে জানতে চাওয়া হবে অভিষেক কি করে ধর্ণা করার অনুমতি পেয়েছিলেন আর কেন, তাহলে সেইখানে শুভেন্দুকে অনুমতি দেওয়া হলো না। এবার কলকাতা পুলিশ যদি বলে যে অভিষেকের ধর্ণার কথা তারা জানেন না, তাহলে শুভেন্দুর আইনজীবী বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনা অনুমতিতে ধর্ণা দিয়েছেন, আর তাহলেও পুলিশ পড়ে যখন জেনেছে তারপরেও কোনো ব্যবস্থা নিল না, তাহলে তো ব্যবস্থা নেওয়ার কথা, তাহলে তো কলকাতা পুলিশের ওপর আরও বেশি করে আঙুল উঠবে। এবার ভাবুন কলকাতা পুলিশের অবস্থাটা, ওই রাজভবনের কর্মীদের মতো বা তার থেকেও তো খারাপ। রাজভবনের মতো স্পর্শকাতর এলাকায় ফুটপাতে কে বসে গেল, কলকাতা পুলিশ সেটা দেখছে না, জানতে পারছে না। এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া মানে শুভেন্দু অধিকারী ফাঁদ পেতে দিয়েছে। এবার কাউকে না কাউকে সেই পাতা ফাঁদে তো পা দিতেই হবে। তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিটব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা করলেন। তখন 144 ধারা কোথায় গিয়েছে? 144 ধারা কি তখন হানিমুন করতে গেছিল? তখন কি ওখানে ছিল না? আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা, তৃণমূল করতে গেলে 144 ধারা নেই। এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এটা গোটা দেশ দেখছে, পশ্চিমবঙ্গবাসীও দেখছে। অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে, আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না, আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে। মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে, ধাক্কা খেয়েছে, ফলে এখন এখানে বসে নাটক করার জন্য
বিভিন্ন এলাকায় যেতে পারছে না, দলের বৈঠকে দলের নেতারা যেতে পারছেন না। তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা 2-3 ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন, সেই জন্য একটা ম্যারাপ বাঁধা জায়গা চাইছেন। আচ্ছা, কুণাল ঘোষ কি এটা বলতে চাইলেন যে কলকাতা পুলিশ আসলে আদি বিজেপি? মানে আমরা তো দেখেছিলাম এর আগের বার ওখানে যখন শুভেন্দু অধিকারী গেছিলেন, মানে রাজভবনে ঢুকতে গেছিলেন, তখন পুলিশই আটকে ছিল। তাদের কি আদি বিজেপি বলা যায়? মানে জাস্ট মনে হলো ওনার কথা শুনে, তাই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে তার মানে আরও একটা জিনিসও তিনি করেছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, শান্তিতে লেবু জল খেতেই ধর্নায় বসতে চান বিজেপি নেতারা। যে নিজে শান্তিতে থাকতে চায় সে তো অশান্তি করে না। তার মানে এবার ধর্নার অনুমতি দেওয়ার জন্য চাপ কিন্তু কলকাতা পুলিশের ওপর আরও বেড়ে গেল। অশান্তির আশঙ্কার কথা আর কলকাতা পুলিশ তুলতে পারবে না, বিজেপির শত্রুই বলে দিচ্ছে বিজেপি নেতারা আসলে শান্তিপ্রিয়, একটু শান্তিতে বসে লেবু জল খেতে চায়। আসলে লোকেশনটা যদি মধ্য কলকাতা হয় তাহলে তৃণমূলের টার্গেটটা বদলে যায়। রাজভবন চত্বরে বিজেপি নয়, রাজ্যপালই তৃণমূলের এনিমি নাম্বার 1। রাশিয়া ইউক্রেনের থেকেও যে যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে, তার থেকেও তো দীর্ঘ সময় বেশি ধরে রাজ্যপাল আর রাজ্যের ঝগড়া চলছে। একদম পুরো শেষ হইয়াও হইল না শেষের মতো অবস্থা। আর হইয়াও এই পরিস্থিতিও এখানে তৈরি হয়নি। তাহলে ছোটো গল্প না, এটা উপন্যাস। হ্যাঁ, শুভেন্দুকে রাজভবনে ঢুকতে না দেওয়ায় রাজভবন কড়া বিবৃতি দিয়েছিল। এবার ভোট পরবর্তী হিংসা নিয়েও সংঘাত শুরু হয়ে গেছে। রাজ্যপাল বিজেপির আশ্রয় শিবিরে গেছেন, রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং তৃণমূল শিবির তার জবাবে যথারীতি টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছে। কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। আর এই যে রাজ্যপাল গেছে, গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন, আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে? দিয়েছিল? কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে, তাও আবার সকালে কালেক্ট করে আনা, বাকিরা বাড়ি চলে গেছে। এক ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য, বিহারেও সত্য, কেরালাতেও সত্য। সেই বিপর্যয়ের নাম কখনো বনোয়ারিলাল পুরোহিত, কখনো মিস্টার আরলেকার, কখনো আরিফ মোহাম্মদ, আবার কখনো আনন্দ ঘোষ। এই বিপর্যয়রা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। নির্বাচিত সরকারের সঙ্গে 3 বারের, আমাদের ক্ষেত্রে আমার 3 বারের মুখ্যমন্ত্রী, নির্বাচিত সরকার এবং 3 বারের মুখ্যমন্ত্রী, কোনো মনোনীত লোক যারা এক ধরনের বৈরিকীকরণ, স্যাফ্রনাইজেশন ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল, আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আচ্ছা, বিপর্যয় মানে কি ধরনের বিপর্যয়ের কথা বললেন বলুন তো ব্রাত্য বসু? মানে প্রাকৃতিক বিপর্যয়, নাকি কেন্দ্রীয় বিপর্যয়, নাকি রাজনৈতিক বিপর্যয়? এর মধ্যে দেখুন, বিপর্যয় আর গৈরিকীকরণ এই দুটো শব্দ তো বুঝেছেন, কিন্তু এগুলোর রিলেশনটা কি সেটা তিনি অবশ্য হিন্টস দিয়ে দিয়েছেন। বুদ্ধিমান লোক তো পুরোটা ক্লিয়ার করে দেন না, আমাদের জন্য কিছুটা ছেড়ে দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে নামগুলো নিলেন তারা সকলেই এক একজন রাজ্যপাল, ইন্ডিয়া জোট শরিক শাসিত রাজ্যগুলোর রাজ্যপাল। আর তাদের সব্বার সঙ্গে তাদের রাজ্যগুলোর ঝামেলা লেগে গেছে। আর ব্রাত্য বসু বোঝাতে চেয়েছেন যে নির্বাচিত সরকারকে এবার উত্ত্যক্ত করার দিন শেষ। নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে? রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সাথে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার তো বারবার মতপার্থক্য হয়েছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যেকবার বলতেন রাজ্যপালের পদকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আক্রমণ করতে পারবেন না। আর আজ শিক্ষামন্ত্রী সরাসরি বিপর্যয় বলে দিলেন। তার আগে অবশ্য অনেক কিছু বলেছেন, আজকেরটা তুলনামূলকভাবে এটাকে প্রাকৃতিক বিপর্যয় বলে ভাবতে পারেন আর কি। কিন্তু তার আগে যে পদ্মপাল, পালের গোদা, এরকম সব বাছাই শব্দ রাজ্যপালের চেয়ারটার ওপর সেটে দেওয়া হয়েছিল, সেটা কার দোষে বা ওই জমানা বদলের সাথে সাথে ভাবনা কতটা বদল হয়েছে এই বিতর্কে যাচ্ছি না। রাজনীতির জাস্ট
বদল হয়েছে এইটুকুনি বুঝলেই যথেষ্ট। এখন যেমন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার শাসক দলই করে দিয়েছে যে একদম বলে কয়ে যে বিরুদ্ধ পক্ষের ভোটাররা তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবে। এরকম বলে কয়ে করা একমাত্র সেই অতীতকালে যখন সেই রঘু ডাকাত তারা ডাকাতি করার আগে যেরকম আগে থেকে চিঠি দিত না, সেরকম ব্যাপার। এগুলো রাজনীতিতে কোনোদিন ছিল না, এটা আমরা জানি। যা করার করতো, কিন্তু কোনোদিন বলতো না। এরকম বলে কয়ে করা ভাবাই যায় না জাস্ট। এই যে সাগরদিঘি উপনির্বাচনের পরেই দেখা গেল যে তৃণমূল হেরেছে, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। বাইরন বিশ্বাস দল বদলালেন, জনস্বার্থেই বদলেছেন এখন বুঝতে পারছি। তিনি দল বদলাতেই লক্ষ্মীর ভাণ্ডার ফের চালু হয়ে গেল। এবার তারপর দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের হাওয়ায় ধূপগুড়িটাও বেরিয়ে গেল, কারণ ধূপগুড়িতে এই বার্তা পৌঁছে গেছিল যে কোথাও গিয়ে যদি অন্যরকম রেজাল্ট হয়, ধূপগুড়ি আগে ছিল বিজেপির, তাদেরই আরেকবার থাকতে পারত মানুষের জনমত বদলে না গেলে, কিন্তু সেক্ষেত্রে আবার ওই সুযোগ সুবিধা এগুলো বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই কি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কেউ সাফল্য পেয়েছিল? জানি না, অনেক কিছু কারণ থাকতে পারে, একটা ভোট দেওয়ার পেছনে অনেক চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু আমরা দেখলাম ধূপগুড়িটাও তৃণমূলের পক্ষে মত দিয়ে দিল। এবার ভোটের পর কিন্তু দেখা যাচ্ছে খুল্লা হুমকি দিতে শুরু করেছেন শাসক দলের নেতারা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, একজন যদি দেন ব্যতিক্রমী ঘটনা বলতে পারি, মুখ ফসকে বেরিয়ে গেছে বলতে পারি। যখন দেখি একাধিক নেতা, সাংসদ, নেতা, মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র, যে যেমন পাচ্ছেন এক কথা বলে যাচ্ছেন, তখন তো মানতে হয় এটা একটা পরিকল্পনা মাফিক মানুষের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। এই বিষয়টা একটা ভয় তৈরি করে দেওয়া হচ্ছে। যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের সরকারি সুযোগ সুবিধা পাওয়া বন্ধ, যারা প্রতিবাদী হবেন তাদের প্রতিবাদ বন্ধ করে দেওয়ার জন্য সরকারি বাহিনী মানে পুলিশ ব্যবহার করা হবে। এটাই তো বলছেন শাসক দলের নেতারা। উদয়ন গুহ বলে দিয়েছেন কোচবিহারের কেন ওই বিভিন্ন শহরাঞ্চলগুলো কেন তারা ভোট দেয়নি, সুতরাং তাদের অনুদান দেওয়া হবে না, তাদের উন্নয়ন করা হবে না। কুণাল ঘোষ খেজুরিতে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তালিকায় নাম তুলে রাখার লিস্ট পুলিশের কাছে যাবে, আর একটা লিস্ট মন্ত্রীর কাছে থাকবে। পুলিশ আইনি ব্যবস্থা নেবে আর মন্ত্রী সরকারি সুবিধা বন্ধ করে দেবে। মানে হাতেও মারবেন, হাতেও মারবেন। আচ্ছা, লাগাম ছাড়া অসভ্যতা মানে কি? কুণাল ঘোষকে মঞ্চে বসিয়েই সেটা শিউলি সাহা বুঝিয়ে দিয়েছেন যে বিজেপিকে ভোট দিয়ে যারা ওই লাগাম ছাড়া অসভ্যতা করেছেন, তৃণমূলের অনুদান তো তাদের জন্য নয়। তৃণমূলের অনুদান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এগুলো তৃণমূল দেয় নাকি সরকার দেয়? মানে আমরা মাঝে মধ্যে সোজাসাপটা বিষয়গুলো বুঝতে পারি না তো। কারণ তৃণমূল হ্যাঁ অনেক ক্ষেত্রে, যেটা এখন অভিষেক দেখিয়ে দিয়েছিলেন, যখন 100 দিনের কাজের টাকা তিনি নিজে ওই ডায়মন্ড হারবারে দিতে শুরু করেছিলেন, ডায়মন্ড মডেল, তারপর সরকারও সেই মোটামুটি ছকে নিজেরাই দেবে বলে ঠিক করেছিল। কিন্তু সরকার তো পার্টি নয়, পার্টি তৃণমূল, পার্টি তাদের কর্মীদের টাকায় চলতে পারে, কিন্তু সরকার যা করে, সরকার যা চলে, সবটাই তো আমাদের করের টাকায়। কিন্তু সরকার, তার মানে সব ভোটারের। সব থেকে অবাক লাগছে এই জায়গাটা, জানেন তো, এই যে নেতা বিধায়ক এদের সবার এই যে অন্যরকম একটা চিন্তাভাবনা, একটা হুমকি দেওয়া, সবাইকে থ্রেট করা আগের থেকে, এটাকে কি স্পর্ধা বলে দেখা যায়? মানুষকে এরা কি মনে করছেন বলুন তো? টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি টাকা দিয়ে ভোট কিনে নিয়েছেন? এটা যদি মানে একটা দল যারা এরকম লাগাতার সাফল্য পাচ্ছে এবং যাদের জনগণের ভেতর তাদের প্রভাব সম্পর্কে কোনো সংশয় নেই, মানুষ অন্তত কোনো সংশয় রাখতে দেননি। 213টা আসন দিয়েছেন বিধানসভায়, 29টা আসন দিয়েছেন লোকসভায়, তাদের সম্পর্কে যদি এই প্রচারটা মানুষের বিশ্বাস হয়ে যায় যে এরা টাকা দিয়ে ভোট কেনে বা ভয় দেখিয়ে ভোট কেনে, তা আমাদের ভোট না দিলে তারা টাকা পাবেন না, এটা তো কোথাও গিয়ে মানুষের আবেগকে, মানুষের বিশ্বাসকে, মানুষের ভরসাটাকেই কোথাও গিয়ে অপমান করা। এই মানুষগুলো তো তৃণমূল যেটা বলে অনেকাংশেই সত্যি,
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অসংখ্য মানুষ ভোট দেন। মহিলা ভোটের যে ভোট ব্যাংকটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, এ তো অস্বীকার করা যায় না। মমতা ম্যাজিক এ রাজ্যে কাজ করেছে, তাহলে এই রকম হুমকির দরকার পড়ছে কেন? এই হুমকিগুলো সেই ম্যাজিককে বা ঘুরিয়ে তৃণমূল নেত্রীকেই অপমান করা হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নগুলো জাস্ট মনের মধ্যে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করে এলাম। দেখা যাক, যদি কারোর মনে হয় তারা দলবিরোধী কাজ করছেন, তাহলে তারাও হয়তো ভাববেন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। এই রইল লিস্ট। যদি লবণ ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোকে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এই দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? কারুর দিদি, কারুর বোন, কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন, তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর তিনি বসদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার, তাই আমি এই কথা বললাম। এটা হচ্ছে পার্সোনাল গ্রাজ। আমাদের দল কোনোদিনই হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা হুমকি টুমকিতে যাই না। এটা পার্সোনাল গ্রাজ কারোর কোথাও হচ্ছে, আর বিজেপির কাজ নেই তো ফৈবাজ সব তৃণমূলের ঘাড়ে দিয়ে দিচ্ছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। পুরোটাই শুনলেন, আপনাদের শোনালাম। সত্যি বলছি, এরপর আর কিচ্ছু বলার নেই, কারণ এরপর কিছু বললে আপনারাও ভাববেন এগুলো কি না বললেই নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।